আসসালামু আলাইকুম। সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কবি, লেখক। চমৎকার বলেন, বিশ্লেষণ করেন বস্তুনিষ্ঠভাবেই। তিনি একটি মতামত কলাম লিখেছেন প্রথম আলোতে। তার শিরোনাম হচ্ছে, পাকিস্তানকে আরও কি কি বিষয়ে আমরা লজ্জা দিতে পারতাম। এই আর্টিকেলের মূল বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি লুফে নিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলছেন যে বাংলাদেশের উন্নয়নের যে প্রশংসা করছেন শাহবাজ শরীফ, সেটি যদি বিএনপির নেতারা বুঝতে পারতেন তাহলে ভালো হতো। অর্থাৎ বিএনপি বুঝতে পারছে না, কিন্তু পাকিস্তানের শাহবাজ শরীফ ঠিকই বলেছেন। এবং শাহবাজ শরীফ চমৎকারভাবে বলেছিলেন সেদিন যে আমি তখন খুব ছোট ছিলাম, আমাদেরকে বলা হতো পূর্ব পাকিস্তান একটা বোঝা। এবং এখন আপনারা সবাই জানেন, তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছেন যে সেই বোঝা কোথায় পৌঁছাচ্ছে। এখন আমরা যখন তাদের দিকে তাকাই তখন আমরা লজ্জা বোধ করি। অর্থাৎ উন্নয়নকে প্রশংসা করেছে। কিন্তু সোহরাব হাসান একটি চমৎকার একটা তুলনামূলক বিশ্লেষণ করেছেন। সেখানে বলেছেন যে আমরা কি সত্যি পাকিস্তান থেকে অনেক উপরে আছি? পাকিস্তান কি কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের থেকে সামনে এগিয়ে নেই? সেই তথ্যভিত্তিক তিনি একটা বিশ্লেষণ করেছেন। তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের জিডিপি $460 বিলিয়ন, পাকিস্তানের $346 বিলিয়ন। এক্ষেত্রে আমরা এগিয়ে আছি, যদিও বাংলাদেশের যে পাকিস্তানের জনসংখ্যা প্রায় 1.5 গুণ। বাংলাদেশের মাথাপিছু আয় $2,793 আর পাকিস্তানে 1,543। যেহেতু পাকিস্তানের জনসংখ্যা বেশি, অনেক বেশি, সুতরাং এটা হয়তো ঠিক ওইভাবে তুলনা না করলেও তারপরও ট্রেন্ডটা হচ্ছে আমরা এগিয়ে আছি, এটা ঠিক আছে। বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় $55 বিলিয়ন আর পাকিস্তানের $39.4 বিলিয়ন। সেখানেও আমরা এগিয়ে আছি। আচ্ছা, পাকিস্তানের ঘরের বাইরে কাজ করা নারীর সংখ্যা 14%, আমাদের 36%। বাংলাদেশের প্রতি হাজারে শিশু মৃত্যু 21 জন আর পাকিস্তানে 59 জন। তো বাংলাদেশের সাক্ষরতার হার 76%, পাকিস্তানে 59%। বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.3 বছর, পাকিস্তানে 69 বছর। তো সব ক্ষেত্রে এগিয়ে আছে। আচ্ছা, এসব অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ পাকিস্তানকে টেক্কা দিতে পেরেছে এ কথা বলা যাবে না। এটা হচ্ছে অনেক খুব গুরুত্বপূর্ণ কথা। কেন? যেমন মুক্ত সাংবাদিকতার সূচকে বাংলাদেশের অবস্থান 35.1 স্কোর নিয়ে 163, আর পাকিস্তানের অবস্থান 150। তার মানে পাকিস্তান আমাদের উপরে আছে মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে। আবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্সে বলা হচ্ছে এই সূচকে 2022 সালে 180টা দেশের মধ্যে বাংলাদেশ ছিল 162তম, 2021 সালে 152তম, 2020 সালের সূচকে আমাদের অবস্থান ছিল 151তম, আর 2019 সালে 150তম। অর্থাৎ পাকিস্তান গত বছর যে অবস্থানে ছিল সেটা আমরা 2019 সালে অর্জন করেছিলাম। পাকিস্তানের বর্তমান অবস্থান, ওরা পিছিয়ে থাকা অবস্থা থেকে সামনে এগোচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি গণমাধ্যমের স্বাধীনতা সূচকে। আচ্ছা, তারপরে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের যে প্রকাশ করা 2023 সালের গণতন্ত্র সূচকে 167টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান 75তম। বাংলাদেশের ত্রুটিপূর্ণ গণতন্ত্র থেকে হাইব্রিড গণতন্ত্রে অবনমন হয়েছে। আগে মানে ডেমোক্রেসিটা ত্রুটিপূর্ণ ছিল, হাইব্রিড গণতন্ত্রে অবনমন হয়েছে। অর্থাৎ আমাদের এই যে যেমন একটা পার্লামেন্ট, একটা এটা বলছে, আজকে দেখলাম যে জিএম কাদের বলছেন যে জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বানাতে চায় সরকার। তো তারা তো বিরোধী দলীয়, মানে গৃহপালিত বিরোধী দলই, এটা তো মিথ্যা না। আচ্ছা, তারপরে আমাদের ভোটের যে অবস্থা, তাতে নিজেরা নির্বাচন করে বলছে যে এটাই অবাধ নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন। তো এটা তো হাইব্রিডই। তো সেই বলছে যে এই হাইব্রিড গণতন্ত্রে আমরা চলে আসছি। এরপরের ধাপটা হচ্ছে পুরোপুরি কর্তৃত্ববাদী শাসন।
আচ্ছা, পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ আছে। ৭৭ বছর বয়সী পাকিস্তান রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রী মেয়াদ পূর্ণ করতে পারেনি, অথচ ৩ জন সেনা শাসক দীর্ঘমেয়াদে তারা ক্ষমতায় থেকেছে। তারপরও, এত ব্যর্থতার পরেও পাকিস্তান এমন একটা নির্বাচনী ব্যবস্থা চালু করতে পেরেছে যাতে সব দলের বা মানুষের অংশগ্রহণে একটা নির্বাচন সম্ভব হয়েছে। দেখেন, পাকিস্তানে পিটিআই দলগতভাবে নির্বাচন করতে পারেনি, প্রতীক ছিল না, ইমরান খান জেলবন্দি, তারপরেও কিন্তু একটা নির্বাচন হয়েছে, সবার পার্টিসিপেশন ছিল। বাংলাদেশের ৭ই জানুয়ারি নির্বাচনের 1 মাস পর 8ই ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন হয়। নির্বাচনের সময় ইমরান খানের অবস্থা সবাই জানেন। তারপরেও সে ভিতর থেকে ভিডিও কনফারেন্স করেছে, সেটা প্রকাশ করেছে গণমাধ্যম, এবং সেই সুযোগটা দেয়া হয়েছে, তার প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে যে ভোট অনিয়ম কারচুপি হয়েছে তার প্রতিবাদে পাঞ্জাবের যে প্রশাসক তিনি পদত্যাগ করেছেন, বলেছেন যে 14টা আসনে যে যারা পিটিআইয়ের যারা জিতছিল তাদেরকে হারানো হয়েছে, আর যারা হারছিল তাদেরকে জেতানো হয়েছে। এবং তিনি পদত্যাগ করেছেন, থানায় যে আত্মসমর্পণ করেছেন, বলেছেন যে আমি আমার বিচার চাই। কিন্তু আমাদের এখানে নির্বাচনের সময় কোনো কর্মকর্তা কি এরকম নজির তৈরি করতে পেরেছে? পারেনি। আমাদের একজনই ছিল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, তিনি মারা গেছেন, ওই মেয়াদও শেষ হয়ে গেছে নুরুল হুদার সময়। আর এখনকার নির্বাচন কমিশনার সবাই তো মোটামুটি একাট্টা হয়ে তারা কাজ করছেন। আচ্ছা, 7ই জানুয়ারি বাংলাদেশের মানুষ প্রার্থী বাছাইয়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। অর্থনীতিবিদ রেহমান সোবানের ভাষায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরই শুরু হয়েছে গণতন্ত্রের অবক্ষয়। আচ্ছা, বিশ্বের 500টা সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাকিস্তানের আছে 3টা, ভারতের আছে 9টা, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় নেই। আচ্ছা, পাকিস্তানের সংবাদ মাধ্যম সরকারের কঠোর সমালোচনা করতে পারে, আমরা পারি না। পাকিস্তানের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে বলতে পারে উন্নয়নের স্বার্থে জেলবন্দি নেতার সঙ্গে ফয়সালা করুন। বাংলাদেশে কোনো ব্যবসায়ী করতে পারে? বরং কি করে, তার প্রধানমন্ত্রীকে ডেকে এনে গান গায়, এর পরবর্তীতে তো নাচবে। তো সুতরাং যেদিন ব্যবসায়ী নেতারা শক্তভাবে কথা বলতে পারবেন, সাংবাদিকরা শক্তভাবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারবেন, এবং যখন বাংলাদেশের মানুষ স্বাধীন মুক্তভাবে ভোট দিতে পারবে, ইচ্ছা মতন সে সরকার বদল করতে পারবে অথবা তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে, সেদিন আমরা কিন্তু আরো বেশি করে পাকিস্তানকে লজ্জা দিতে পারবো। এই কথাটি সোহরাব হাসানেরও আমার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।